ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব টেন্স, কাল বা সময়। তো টেন্স কাকে বলে? ভার্বের কাজ কোন সময় সংঘটিত হয়, হয়েছিল বা হবে তা বোঝাবার জন্য ভার্বের যে রূপগত পরিবর্তন হয় তাকেই আমরা টেন্স বলি। টেন্সকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এর প্রত্যেকটা প্রকারকে আবার চার ভাগে বিভক্ত করা হয়। ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফার্স্টেও ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সর্বসাকুল্যে প্রধানত টেন্সকে 12 ভাগে ভাগ করা হয়। আমরা ফার্স্ট কাইন্ড যেটা শিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? আমরা একটা সংজ্ঞা খুব সহজে জানি যে বর্তমানে সচরাচর কোনো কাজ করা, যাওয়া, হওয়া এরূপ যদি বোঝায় আমরা তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। আমরা আরেকটু সম্প্রসারিত করে একটু ভালোভাবে শিখতেছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা সাধারণ বর্তমান বা অভ্যাসগত বর্তমান, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, প্রথা বা রীতি, নিকটতম ভবিষ্যৎ, মনীষীদের উক্তি এবং সংবাদপত্রের শিরোনাম বোঝায় আমরা তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাংলা চিহ্নের উপর, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা শিখে নিই। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি অ থাকে, আ থাকে, ই থাকে, এ থাকে, ও থাকে, অন্তঃস্থ এন, এস, আন, আয়, এই উচ্চারণগুলো যদি থাকে, যেমন এরকম হইতে পারে, আমি ভাত খাই, তাহলে ভাত খাই যদি বলি রস্যই হয়। সে ঢাকা যায়, তাহলে অন্তঃস্থয় হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, করেন, এন উচ্চারিত হয়। বাংলা ক্রিয়া যদি এরূপ উচ্চারিত হয় তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ডেফিনিট টেন্স হবে। তো এই সেন্টেন্স আমরা যখন লিখবো ইংরেজি, তখন আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সপ্রেশন। ভার্ব ওয়ান হচ্ছে আমাদের কনজুগেশন অফ ভার্বের যে তিনটা রূপ হয়, ভার্বের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সেখানে প্রেজেন্ট ফর্মকে আমরা সহজে বোঝানোর জন্য ভার্ব ওয়ান বলি, আর ফার্স্ট ফর্মকে ভার্ব টু বলি, ফার্স্ট পার্টিসিপল ফর্মকে ভার্ব থ্রি বলি। তো এখানে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, আর তারপরে এক্সটেনশন হবে। এরকম হইতে পারে যে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। তো শিখি বলে রস্বই মতো উচ্চারণ হয় শেষে, তাহলে এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স। লার্ন, লার্ন, লার্ন বা লার্ন, লার্ন, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হইলো, তারপরে এক্সটেনশন হইলো, এটা প্রেজেন্ট ডেফিনিট। অর্থাৎ যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়। আর বাংলা ক্রিয়া শেষে যদি এই জাতীয় উচ্চারণগুলো হয়, অ, আ, রস্বই, এ, ও, অন্তঃস্থ এন, এস, আন, আয়, তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়। আর এই ব্যাপারগুলো তো রয়েছে যে সাধারণ বর্তমান, অভ্যাসগত বর্তমান, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, প্রথা বা রীতি, নিকটতম ভবিষ্যৎ, মনীষীদের উক্তি, এরূপ যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ডেফিনিট টেন্স যদি হয় তাহলে আমরা এই গঠনটা, স্ট্রাকচারটা ফলো করব, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন এখানে একটা প্রশ্ন আসতেছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি? আমরা পারসনকে যদি, পারসনের কথা যদি বলি, পারসনটা তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা হচ্ছে সেকেন্ড পারসন, একটা হচ্ছে থার্ড পারসন। তো ফার্স্ট পারসন হচ্ছে কি, আমি সহজভাবে বলতেছি, ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ। আর তাহলে কি হচ্ছে, আই, উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর জগতে যত কিছু রয়েছে সব কিছু থার্ড পারসন। তাহলে আল্লাহ থার্ড পারসন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থার্ড পারসন, বাংলাদেশ থার্ড পারসন, পৃথিবী থার্ড পারসন, ডক্টর মোহাম্মদ ইউনুস থার্ড পারসন, আমি হাফিজ থার্ড পারসন, এই ফ্যানটা থার্ড পারসন, এই বোর্ডটা থার্ড পারসন, এই ডাস্টারটা থার্ড পারসন। আর আরেকটা ব্যাপার আসতেছে এখানে, নাম্বার। তো নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। অর্থাৎ একটি মাত্র ব্যক্তি বস্তু স্থানকে যদি বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি একের অধিককে বোঝায়, অর্থাৎ দুই থেকে শুরু করে একেবারে মিলিয়ন ট্রিলিয়ন যত কিছু আছে, যত কিছু হয়, সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো এখানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন থার্ড পারসন নাম্বার হচ্ছে কি, আমরা যেটা শিখলাম যে আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি সব থার্ড পারসন। তো আমরা আই আর উই ব্যাপারে যাই। আমরা যদি আই এর কথা বলি, আই,
তাহলে আই বলতে একজনকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। উই বলতে একের অধিককে বোঝাচ্ছে আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আর ইউ যেটা রয়েছে, ইউ এটাকে সিঙ্গুলার প্লুরাল দুইটাই ধরা হয়, অর্থাৎ এটাকে আমরা প্লুরালি ধরবো সেকেন্ড পারসন হিসেবে কাউন্ট করে। আর এর বাইরে যত কিছু আছে সেগুলো থার্ড পারসন, সেগুলো সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। এবার আমি যদি বলি আবির, তাহলে আবির একজন। তাহলে এখানে আরেকটা ব্যাপার আমরা সহজে বুঝতে পারি যে আমি আর তুমি ব্যতীত, আমি আর তুমি ছাড়া জগতের অন্য যে কোনো একজনকে যদি বোঝানো হয় সেটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আবির যদি হয় আবির, আমি আর তুমির বাইরে অন্য একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে তারপর হি, সেটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি বলি ফাতেমা, তাহলে ফাতেমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার প্রনাউন হচ্ছে শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি ফ্রেন্ড যদি বলি, ফ্রেন্ড এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার প্রনাউন ই, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি ফ্যান্স যদি বলি, তখন এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এটা প্রনাউন হচ্ছে থার্ড পারসন প্লুরাল দে। তাহলে কি হলো যে আমি আর তুমি ছাড়া জগতের অন্য একজন যদি হয়, একজন হতে হবে, দুজন না, একজন যদি হয় তাহলে সেটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এমন ক্ষেত্রে হলে কি হবে, প্রিন্সিপাল ভার্বের শেষে আমরা এস বা ইয়েস যুক্ত করব। তো এখানে প্রশ্ন থাকতে পারে যে কোথায় এস যুক্ত হবে, কোথায় ইয়েস যুক্ত হবে। তো আমরা একটা ক্লু মনে রাখবো যে ভার্বের শেষে যদি এস, ইস, সিএস, এক্স ও জেড থাকে তখন আমরা ইয়েস যুক্ত করব, আর এর বাইরে অন্য সব ক্ষেত্রে আমরা এস যুক্ত করব। আমি যদি বলি যে আবির গো টু স্কুল, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সূত্র অনুযায়ী ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে এই গো এর সাথে কি এস না ইয়েস যুক্ত হবে। আমরা দেখলাম গো এর শেষে ও আছে, তাহলে ও থাকলে কি হচ্ছে, ইয়েস যুক্ত হবে। আবার এই সেন্টেন্সটা আমি যদি লিখি আবির রিড আ বুক, তখন আবির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিড এর সাথে এস বা এস যুক্ত হবে, কিন্তু ভার্বের শেষে এস, এস, সি, এস, এক্স ও জেড এগুলো না থাকার কারণে আমরা এস যুক্ত করে দেব। আমরা আরেকটা উদাহরণ দেখি। বলি মিনা ক্যাচ আ ফিশ, তাহলে মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্যাচ ভার্ব প্রেজেন্ট ফর্ম ধরা, ক্যাচ কট কট, তাহলে এর শেষে সিএস আছে, সিএস থাকলে আমরা কি যুক্ত করব, ইএস যুক্ত করে দিই। এই বিষয়টা খুব কেয়ারফুলি মনে রাখতে হবে যে ভার্বের শেষে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়, আর যদি ভার্বের শেষে যদি এস, এস, ইস, সিএস, এক্স ও জেড থাকে তখন ইএস যুক্ত করতে হয়, অন্য সব ক্ষেত্রে এস যুক্ত করব আমরা। তো এইখানে আরেকটা ব্যাপার একটু আমরা শিখে নিই, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি লিখি যে আমি ক্রিকেট, আবার লিখলাম হি ট্রাই, আবার লিখলাম হি ট্রাই, ট্রাই না লিখে আরেকটা লিখি, লিখলাম হি স্টাডি। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, আমরা এখানে তিনটা ভার্ব লিখলাম, একটা হচ্ছে প্লে, একটা হচ্ছে ট্রাই, আর একটা হচ্ছে স্টাডি। তাহলে আমাদের সেই কথাটাই রইলো যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ট্রাই প্রেজেন্ট ফর্ম, স্টাডি প্রেজেন্ট ফর্ম, তামিম অ্যাজ এ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই শর্ত অনুযায়ী সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয় ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোনো টেন্সে না। অন্য কোনো টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না সরাসরি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করতে হয়। আমরা দেখলাম আর এর সাথে আরেকটা কথা যুক্ত আছে যে এস, এস, সিএস, এক্স ও জেড থাকলে ইএস, আর বাকি সব ক্ষেত্রে এস। আমরা একটু আগে এটা উদাহরণে দেখলাম। এখানে দেখলাম প্লে, ট্রাই, স্টাডি, এই তিনটা ভার্বের শেষে কোনোটারই শেষে এস, এস, সিএস, এক্স ও জেড নাই। তাহলে আগের কথা অনুযায়ী এখানে এস যুক্ত হয়, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আমরা একটা নিয়ম মনে রাখবো আমাদের ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরে আমরা দেখব আমাদের প্রিন্সিপাল ভার্বের শেষ অক্ষরটা ওয়াই কিনা। আমাদের শেষ আমরা দেখতেছি তিনটা ভার্বের শেষ অক্ষর, প্লে, ওয়াই,
ট্রাই ওয়াই, স্টাডি ওয়াই। এমন ক্ষেত্রে আমাদের একটু ভাওয়েল এবং কনসোনেন্টের কথা আসতেছে। আমরা জানি ভাওয়েলের কথা যদি বলি, ভাওয়েল স্বরবর্ণ যেটা আমরা জানি ভাওয়েল পাঁচটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ও, একটা হচ্ছে ইউ। এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এর বাইরে আরো দুটা সেমি ভাওয়েল পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়াই এবং ডব্লিউ। এটা না ভাওয়েল না কনসোনেন্ট। তো আমরা দেখব যে আমাদের যখন ইনফিনিট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলো, এবার সেখানে প্রিন্সিপাল ভার্ব আছে, সেই ভার্বে যদি শেষ অক্ষরটা ওয়াই থাকে আমরা দেখব ওয়াই এর আগের অক্ষরটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। যদি ভাওয়েল হয় তখন আগের নিয়ম অনুযায়ী অ্যাশ যুক্ত হয়ে যাবে, আগের নিয়ম অনুযায়ী অ্যাশ যুক্ত হয়ে যাবে। যেমন তামিল ফ্লে আমরা দেখি ওয়াইটা ভাওয়েল, এর আগে ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, তার আগেরটা হচ্ছে কি ভাওয়েল। এখানে দেখি ট্রাই এর মধ্যে ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল, আরটা কিন্তু কনসোনেন্ট। আবার স্টাডির মধ্যে ওয়াইটা সেমি ভাওয়েল, ডিটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে এখানে আমরা দেখলাম যে তিনটা ভার্বের মধ্যে ওয়াই এর আগে শুধু ফ্লে শব্দটাতে ভাওয়েল আছে। তো যদি ওয়াই এর আগে যদি ভাওয়েল যদি থাকে তাহলে সেই সেন্টেন্সের মধ্যে সেই ভার্বে ওয়াই এর সাথে শুধুমাত্র এস যুক্ত হয়ে যাবে, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেছে যে তামিম প্লেস ক্রিকেট। তামিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। এস বাই যুক্ত হওয়ার শর্ত কি? ভার্বের শেষে এস এসে সিএস এক্স ও জেড থাকলে ইএস হয়, বাকি সব ক্ষেত্রে এস হয়, নিয়োগ হয়ে গেছে। কিন্তু এখানে ব্যাপারটা হলো এই ব্যাপারটা স্মরণীয় লক্ষণীয় মনে রাখতে হবে যে ওয়ার আগে যদি কনসোনেন্ট থাকে তখন আর এই নিয়মটা প্রযোজ্য না। এটা খুব কেয়ারফুলি মনে রাখা লাগবে, এটা নোট রাখতে হবে। ওয়ার আগে যদি কনসোনেন্ট হয় তখন আর সেই এস বাই এস সূত্রটা কার্যকরী না। তখন মনে রাখতে হবে এই ওয়াই এর পরিবর্তে আই লেখা লাগবে। তার মানে এই ট্রাইটা এরকম হবে টি আর আই, তারপরে ই এর যুক্ত করা লাগবে, ট্রাইট। আর স্টাডির কথা যদি বলি তখন স্টাডি কি হবে? এখানে আমরা দেখলাম যে এর আগের ডিটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল না, তাহলে এখানে কি হবে এস টি ইউ ডি আর ওয়াই এর পরিবর্তে আই, তারপরে ইএস। এই নিয়মটা খুবই কেয়ারফুলি মনে রাখা লাগবে যে এস বাই ইএস এর শর্তটা মানে ইএস যুক্ত হওয়ার সূত্রটা কি, কোন ক্ষেত্রে আমরা ইএস যুক্ত করব, কোন ক্ষেত্রে আমরা এস যুক্ত করব, আর কোন ক্ষেত্রে আমরা আই এর ইএস। আমি এই কথাটা আবার বলি, ইনফিনিট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়ে যাবে। ভার্বের শেষে এস এসে সিএস এক্স ও জেড থাকলে এস যুক্ত হবে, বাকি সব ক্ষেত্রে এস যুক্ত হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি ভার্বের শেষ অক্ষরটা ওয়াই যদি থাকে, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তখন আগের সূত্র অনুযায়ী এস যুক্ত হয়ে যাবে। কিন্তু যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াই এর পরিবর্তে আই যুক্ত হবে, তারপরে ইএস যুক্ত হবে। যেমন টি আর ওয়াই এর পরিবর্তে আই হইলো, তারপরে ইএস। স্টাডি আই এর ওয়াই এর পরিবর্তে আই হইলো, তারপরে ইএস। আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রত্যেকটা প্রকারের একটা করে উদাহরণ দেখে নেই। যেমন সাধারণ বর্তমান, মিনা লার্নস ইংলিশ। আমরা আগেও বলছি বর্তমান কালে সচরাচর কোনো কাজ করা যাওয়া হওয়া বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো মিনা লার্নস ইংলিশ, মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস যুক্ত হয়ে গেছে, এখানে এস যুক্ত কোনো শর্ত নাই, এস এসে সিএস এক্স ও জেড নাই, এই কারণে শুধুমাত্র এস যুক্ত হয়ে গেছে। অভ্যাসগত বর্তমান, অভ্যাসগত বর্তমানে সাধারণ বর্তমানে আমরা একটু কথা বুঝে নিই। এটা এরকম যেমন আমি যদি বলি যেমন আমি একজন টিচার, আমি ঢাকা বেড়াতে গেলাম, তো আমার সাথে একজন লোকের সাক্ষাৎ হইলো, আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন, তো আমি সচরাচর বলি যে আমি শিক্ষকতা করি। আমি তো তখন আমি এটা এই কথা বলি নাই যে আমি ঢাকা এখন বেড়াতে আসছি। তো আমি যদি এই কথাটা বলিও যে আমি বেড়াতে আসছি, লোকটা কিন্তু আমার কথা সন্তুষ্ট না। সে বলবে আরে আমি তো এটা জিজ্ঞাসা করিনি, আপনি কি করেন? অর্থাৎ আমার পেশাগত দিকটা জানতে চাইছে, যেটা আমার অভ্যাস, যেটা আমার সাধারণ ঘটনা। তখন আমি বলি যে আমি শিক্ষকতা করি। তো আমি শিক্ষকতা করি যদি বলি তাহলে করির শেষে রস্যই হয়, তাহলে রস্যই হলে প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন একজন জেলে চার দোকানে চা খাইতেছে, বলবে আপনি কি করেন? বলে আমি চা খাই। বলে আরে ভাই এটা জিজ্ঞাসা করিনি, আপনি করেনটা কি? বলবে সে স্যার আমি মাছ ধরি। অর্থাৎ তার পেশাগত বিষয়টা, সে যে কাজটা বেশি সময় করে, অর্থাৎ যে কাজটা তার অভ্যাসগত দিক থেকে বা সাধারণভাবে যে কাজটা করে, এমনটাই হচ্ছে প্রেজেন্ট ডেফিনিট টেন্স, যেটাকে আমরা সাধারণ বর্তমান বা অভ্যাসগত দিক থেকে বর্ণনা করি। যেমন আমরা বলি দা পদ্মা ফ্লোজ থ্রু বাংলাদেশ, অর্থাৎ পদ্মা নদী বাংলাদেশে দিয়ে প্রবাহিত আজকে যদি হয় 50 বছর আগেও প্রবাহিত হয়েছে, পৃথিবী থাকলে আর 50 বছর পরে প্রবাহিত হবে, কিন্তু আমরা এই কথাটা বলি না। অর্থাৎ পদ্মা নদীর প্রবাহমান, এটা হচ্ছে তার অভ্যাস, এটা হচ্ছে তার সাধারণ ঘটনা। এই কারণে এটা প্রেজেন্ট ইনটেন্স, পদ্মা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে অ্যাডজেক্টিভ হয়ে গেছে।
চিরন্তন সত্য যদি হয় তাহলে সেটাও প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, হয় বললে অন্তঃস্থ হয়, অন্তঃস্থ হইলে সেটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়। পৃথিবী আজকে যদি পূর্ব দিকে উদিত হয়, 100 বছর আগেও সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে। পৃথিবী যদি থাকে 100 বছর পরেও সূর্য পূর্ব দিকে উদিত হবে। এটা হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা হচ্ছে অভ্যাস, এটা সাধারণ ঘটনা, এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স। তারপর হচ্ছে বৈজ্ঞানিক সত্য যদি বলি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা বৈজ্ঞানিক সত্য, এটা আমাদের মুসলিম ফান্ডামেন্টাল বা অন্যান্য ধর্ম গ্রন্থের সাথে কিছুটা কন্ট্রাস্টেড আছে। যাই হোক, বিজ্ঞান এনিহাও প্রমাণ করতে সক্ষম হয়েছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, ঘুরে বললে শেষে এ চলে আসে, এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স। দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এর যুক্ত হয়ে গেছে। ঐতিহাসিক সত্য যদি বলি, যেমন আমি যদি শাহজাহান বিল্ডস তাজমহল, শাহজাহান তাজমহল নির্মাণ করে, তাহলে এটা ঐতিহাসিক সত্য প্রমাণিত, এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স, শাহজাহান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিল্ডের সাথে এর যুক্ত হয়ে গেছে। রথাবাড়িতে, এটা একটু মনে রাখতে হবে, কথাবাড়িতে কোন ধর্মের কথা, কোন দেশের কথা, কোন সংগঠনের কথাবাড়িতে যদি প্রেজেন্ট ডেফিনিট টেন্স, মুসলিমস বাড়ি দ্য ডেড বডি, মুসলমানদের মরদেহ কবরস্থ করা হয়, আজকে মারা গেলে কবরস্থ করা হয়, 500 বছর আগেও কবরস্থ করা হয়েছে, 500 বছর পরেও কবরস্থ করা হবে, কিন্তু এটা মুসলমান ধর্মের রীতিনীতি হওয়ার কারণে এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স। এখানে মুসলিমরা যদি হিন্দু হইতো তাহলে দ্য হিন্দুস বার্নস দ্য ডেড বডি, বার্ন দ্য ডেড বডি, মুসলমান হিন্দুদের মরদেহ পোড়ানো হয়, সেটা হিন্দু ধর্মের রীতিনীতি। নিকটতম ভবিষ্যৎ, ওই গো টু ঢাকা, টুমুর আমরা আগামীকালকে ঢাকা যাই, এটা টুমুরও থাকলে অনেক ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এখানে নিকটতম ভবিষ্যৎ আমরা আরো সহজে বলতে পারি। যেমন এমন যদি হয় যে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি, কিন্তু আমাকে বাসা থেকে প্রশ্ন করলো যে আপনি কি করেন, আমি বললাম স্কুলে যাচ্ছি, কিন্তু আমি এখন স্কুলে যাইনি, আমি রেডি হচ্ছি, এমন নিকটতম ভবিষ্যৎ অথবা কালক্রমে যে খুবই সহসায়, খুবই অল্প সময়ের মধ্যে সংঘটিত হবে যদি বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর হচ্ছে মনীষীদের উক্তি, আর বিখ্যাত মনীষীদের উক্তি যদি হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন শেক্সপিয়ার সেজ দ্য আর্থ ইজ এ স্টেজ, শেক্সপিয়ার বলে পৃথিবী নাট্যশালা। তো শেক্সপিয়ার বলছে তো অনেক আগে, ওই ভদ্রলোক তো 1564 সালে জন্মগ্রহণ করে, 1617 সালে মারা যায়, কিন্তু এখন আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখি, অর্থাৎ এই সূত্র অনুযায়ী মনীষীদের উক্তি হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ডিয়ার লার্নার্স, আমরা এখন শিখে নেব কিছু অ্যাডভার্ব থাকলে, যে অ্যাডভার্ব গুলো থাকলে সেই সেন্টেন্সটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়। এগুলো আমাদের যেমন টেন্স শিখার ক্ষেত্রে কাজে লাগে, রাইট ফর্মস টু ভার্ব কাজে লাগে, ফিল ইন দ্য গ্যাপস এর বেলায়ও কাজে লাগে। আমরা শিখে নিই সেই অ্যাডভার্ব গুলো কি কি। যে অলওয়েজ, অলওয়েজ, অফেন, হার্ডলি, সেলডম, সামটাইমস, ইউজুয়ালি, নরমালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ফ্রিকুয়েন্টলি, এভরি প্লাস টাইম। এভরি প্লাস টাইম বলতে এভরি ডে হইতে পারে, এভরি নাইট হইতে পারে, এভরি উইক হইতে পারে, এভরি মান্থ, এভরি ডিকেড, এভরি ইয়ার, এভরি সেঞ্চুরি, এটসেট্রা, আরো কিছু আছে। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আমরা যদি লিখি যে মাদার, এখানে তিনটা অপশন দেওয়া হয়েছে, রিসাইট, রিসাইটেড, রিসাইটস দ্য হোলি কোরআন ডেইলি, অর্থাৎ আমার মা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে। তো এখানে একটা ডেইলি আছে, ডেইলি আমরা জানি ডেইলি থাকলে কোন টেন্স হয়, ডেইলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন আমরা দেখলাম, রিসাইট ভার্ব 1 আছে, আর এটা হচ্ছে রিসাইটেড ভার্ব 2, আর রিসাইটস ভার্ব 1 এর সাথে এর যুক্ত আছে। তো মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এর যুক্ত হবে, সিএস এক্স ওজেড না থাকার কারণে শুধুমাত্র এর যুক্ত হলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, রিসাইটস। এখানে এই ডেইলি থাকার কারণেই আমি বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়। যদি এখানে ডেইলি না থাকে, যদি ডেইলি না থাকতো তাহলে কিয়ামত পর্যন্ত কোনো বোঝার সুযোগ নেই এটা কোন টেন্স হয়। তাহলে আমাদের অ্যাডভার্ব গুলো খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে কি অ্যাডভার্ব থাকলে কোন টেন্স হয়, এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্সের অ্যাডভার্ব গুলো দিয়ে দিলাম। পরবর্তী উদাহরণটা, শি অফেন কামস কেম টু মি। এখানে অফেন একটা অ্যাডভার্ব আছে, আমরা দেখি অফেন যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব 1, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কামস, এটা কারেক্ট আনসার। এমও হচ্ছে না, কামও হচ্ছে না। এখানে অফেন যদি না থাকতো তাহলে আমরা কোনোদিনই বুঝতে পারতাম না এটা কোন টেন্স। তাহলে অফেন থাকার কারণে আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা এগুলো খুবই ভালোভাবে মনে রাখবো, যাতে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আদ্যপান্ত সকল কিছু আমরা বুঝে শুনেই করতে পারি। ধন্যবাদ সবাইকে।